এনকেটিভি বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। হ্যালো স্যার বাংলা ওয়েব সিরিজে হ্যালো স্যার কথাটা মাঝখানে ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল। শাশ্বত চট্টোপাধ্যায় যার অভিনয় দেখে বলেছিলেন রাজনীতি ছেড়ে দিতে, অভিনয়তেই তাকে আসতে এবং অভিনয়টাই মূল স্রোতে রাখতে, কিন্তু তিনি রাজনীতির মূল স্রোতে রয়েছেন। বুঝতে বোধহয় অসুবিধা হচ্ছে না আমি কোন প্রার্থীর কথা বলছি। একাধারে অভিনেতা, অন্যদিকে নেতা, আর সেই অভিনেতা বা নেতা অর্থাৎ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক, তার সঙ্গে আজ কাটাবো সারাদিন। জানবো যে ভোটের আবহে তার সারাদিন কেমন কাটছে, প্রচার, জনসংযোগ সব মিলিয়ে কতটা ব্যস্ত তিনি। আসুন আমার সঙ্গে, আমরা এই মুহূর্তে পার্থ ভৌমিকের বাড়িতে একদম সকাল সকাল পৌঁছে গিয়েছি। আমরা দেখব তার সারাদিনের কর্মসূচি। আসুন। সকালেই পার্থদা বলেছেন তিনি কোনো ব্রেকফাস্ট করেন না। পার্থদা লেট রাইজার নাকি সকালবেলা একদম ঘুম থেকে ওঠা? মানে আমি একটা কথা শুনছিলাম যে অনেকে নাকি বলে আপনি 10টার আগে ঘুম থেকে ওঠেন। একদম ঠিক বল, কোনো মিথ্যা কথা বলে না। কিন্তু ভোটের টাইমে রোজ 6টার সোয়া 6টায় উঠে যাচ্ছি, রাত 1:30 2টায় শুচ্ছি, 6টায় উঠছি। আচ্ছা, কি পরিচয় দেবো, অভিনেতা না নেতা? কিছুই না, আমি অভিনেতাও না, নেতাও না, আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী। কিন্তু হ্যালো স্যার সকালবেলা না বললে তো পুরো সারাদিনটাই বৃথা যাবে। ওটা রাজ চক্রবর্তীর ক্রেডিট, আমার না। কিন্তু এই হ্যালো স্যার এটা তো ভীষণভাবে মানে জনপ্রিয়, ভাইরাল বলা চলে। হ্যাঁ, আমি যেখানে যাচ্ছি প্রচুর মানুষ আমায় হ্যালো স্যার বলে ডাকছে। মানে হ্যালো স্যার বলেই সম্বোধন করছে। হ্যাঁ, আর আপনিও কি তাদেরকে আবার হ্যালো স্যার? হ্যাঁ, আমি বলি হ্যাঁ হ্যালো স্যার। আচ্ছা, বলছে দুধ চা না লিকার চা? আপনি বলছিলেন লিকার চা বেশি পছন্দ। হ্যাঁ, কিন্তু সকালবেলাটা একদম প্রথম চাটা দুধ চা খাই, তারপরে সব লিখা। আর ব্রেকফাস্ট করেন না কেন? মানে এটা কি আগে থেকে? না, হ্যাঁ, মানে ওই বেরিয়ে পড়ি এই সময়টা, রাত্রেবেলা অনেক রাতে খাই তো, সকালবেলা আর খাই না। বেরিয়ে পড়ে করে 10টায় ঢুকবো, তারপরে ব্রেকফাস্ট হবে। আর আজকে সারাদিন কি কর্মসূচি রয়েছে? কারণ আমি দেখছিলাম সকাল থেকে মানে ব্যস্ততা তুঙ্গে, প্রচুর জায়গায় যাওয়া, জনসংযোগ রয়েছে, প্রচার রয়েছে। তো কি সারাদিন ধরে কি কর্মসূচি রয়েছে? না, এই তো এখন হচ্ছে আমরা আজকে 27, 24, 23, 24, 25 3টে ওয়ার্ড ঘুরবো। তারপরে একটু স্নান ফান করবো, ব্রেকফাস্ট করবো। তারপরে কি আমডাঙ্গার কিছু মিটিং আছে ভিতরের কর্মীদের নিয়ে। তারপরে একটার সময়টা প্রশাসনিক মিটিং আছে। তারপরে আবার একটু নিজেদের মধ্যে মিটিং আছে। 4টে থেকে নোয়াপাড়া বিধানসভার মিটিং আছে। তারপরে আমডাঙ্গায় রোড শো আছে, মানে ডোর টু ডোর। তারপরে আমডাঙ্গাতেই 4টে পাড়ায় বসতে হবে। 4টে পাড়ায়? 4টে আলাদা আলাদা পাড়ায় বসতে হবে, ব্যাস এইটাই। শেষ হতে হতে মাঝরাত মোটামুটি মানে। হ্যাঁ, তারপরে আমরা নিজেরা রাত্রেবেলা 11টার সময় একটা বসি, যে সারাদিনের পর্যালোচনা এবং ভবিষ্যতের কর্মসূচি। বা ঘুম থেকে উঠে কি খবরের কাগজ পড়া, গান শোনা, কি পার্থ ভৌমিকের অভ্যেস কি মোটামুটি এমনি দিনে? ওই চা খেতে খেতে খবরের কাগজ পড়া, কিন্তু এখন সেটা হচ্ছে না। মিথ্যা কথা বলে লাভ নেই, আমি একদম পুরো বহির্জগৎ থেকে বিচ্ছিন্ন। আমার মাথায় এখন শুধু ব্যারাকপুর ব্যারাকপুর ব্যারাকপুর, এর বাইরে কিচ্ছু নেই। ব্যারাকপুর তো সবসময় খবরের শিরোনামে থাকে, সেটা নিশ্চয়ই খবর রাখছেন। হ্যাঁ, ব্যারাকপুর তো খবরের শিরোনামে আছে। 4 জুলাইয়ের পর থেকে যে কারণে শিরোনামে থাকে, 4 জুলাইয়ের পর 4 জুন যেদিন রেজাল্ট বেরোবে তারপর থেকে আর থাকবে না। খুব বড় একটা কথা বললেন যে ব্যারাকপুর যে কারণে শিরোনামে থাকে সেইটা 4 জুনের পর থেকে আর শিরোনামে থাকবে না। কিন্তু কেন শিরোনামে থাকে? যত বেলা গড়াবে আমরা তত রাজনৈতিক আলোচনা করব। এখন সকালবেলা একটু হালকা মেজাজে চা খাচ্ছেন। আমরা সারাদিন সফর সঙ্গী হব পার্থ ভৌমিকের। আপনার বাড়িতে আজকে পার্থদা এলেন, চা খেলেন, কেমন লাগলো? খুবই ভালো লাগলো। অ্যাকচুয়ালি পার্থ কাকুর সাথে আমার কাকা ছোটবেলা থেকে বন্ধুত্ব, আমাদের আশিস কাকা, আমার কাকা সবাই মিলে একসাথে আর কি পার্থ কাকুর সাথে পড়াশোনা করেছে, বড় হয়েছে। তো সেই সূত্রে একটা তো যোগাযোগ আছেই। আর এখন আমাদের ব্যারাকপুরে মনোনীত প্রার্থী, আশা করব খুব ভালোভাবেই আর কি জয়লাভ করবে। আর এইটাই। 81 সাল পার্থ ভৌমিক আমার প্রথম পরিচয় ডিসি বঙ্কিম কলেজ। 42 বছর কেটে গেল তো। পার্থ বারাকপুরের রেজাল্ট কি, যেদিন পার্থ দাঁড়িয়েছে সেদিন পার্থ জানে, আমরাও জানি। পার্থর সাথে আমাদের সম্পর্ক দেয়ালে পোস্টারে না, হৃদয়।
থেকেই এই গরমের মধ্যেই জনসংযোগে বেরিয়ে পড়েছেন পার্থ ভৌমিক। পার্থদা, গরমটা তো মারাত্মক, নিজেকে সুস্থ রাখছেন কিভাবে একটু বল। কোনো রেমেডি নেই, এতদিনের রাজনৈতিক অভ্যেস, মানে কোনো কিছু প্রিকশন নিইনি। কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবছর গরমটাও তো অনেকটা বেশি, জায়গা মানে জেলায় জেলায় তাপপ্রবাহ, কিন্তু প্রচারও থামবে না, প্রচারও চালাতে হবে, কারণ একদম ভোট করা নাড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিছু রেমেডি কি পাল্টেছে? না 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 না, একদমই না। ওই সকালবেলা 10:30 অবধি প্রচার করছি, তারপর কর্মীদের জন্যই, আর 10টার পর থেকে 4টে অবধি প্রচার নেই। তখন আমি বিভিন্ন কর্মী সভায় ব্যস্ত থাকি। আমার প্রতিজ্ঞা হচ্ছে গুন্ডারাজ ধ্বংস করে ব্যারাকপুরের যে পুরনো সংস্কৃতি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সংস্কৃতি, বীর শহীদ মঙ্গল পাণ্ডের সংস্কৃতি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সংস্কৃতি, রানী রাসমণির সংস্কৃতি, রামপ্রসাদ সেনের সংস্কৃতি, ফিরিঙ্গি কালীবাড়ির যে সংস্কৃতি, সেগুলোকে ফিরিয়ে আনা। তারপরে তো তৃণমূল এসেছিল ক্ষমতায়, সেইটাকে ঠিক করা যায়নি কেন? সেই সময় তৃণমূলের যিনি দাপুটে নেতা ছিলেন, সেই সময় অর্জুন সিংহ একই রকমভাবে গুন্ডামি চালিয়েছে, এবং 2019-এ অর্জুন সিং জেতার পরে যে তাণ্ডব ব্যারাকপুরের ওপর চালিয়েছে, সেটা ব্যারাকপুরের মানুষ বলেন। আমি সেই গুন্ডারাজের অবসান চাই। আমি চাই ব্যারাকপুরে এমন একটা পরিবেশ থাকুক, যে পরিবেশে সব রাজনৈতিক দল তাদের কর্মকাণ্ড ভালো মতো করতে পারে। এখনো কান পাতলে শোনা যায় 5,000 টাকায় নাকি শার্প শুটার পাওয়া যায়, এটা সত্যি? এগুলো যারা ভাড়া করে তারা বলতে পারবে, আমি তো কোনোদিন। আপনি তো এখানে প্রচার করছেন, আপনি কিছু শুনছেন? মানে অশান্তি, সাধারণ মানুষ কি চায়? শান্তি চায়। বলেছে আপনি যে স্লোগান দিয়েছেন আমরা আপনার সাথে আছি, এবং আমি শুনেছি, আমি জানি না যে প্রচুর বুদ্ধিজীবী মানুষ তারাও মিছিল করেছে যে ব্যারাকপুরে গুন্ডারাজ নয়, ব্যারাকপুরে শান্তি চাই। আমি তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এই গণ্ডগোলের মূল নায়ক তো একজন ব্যক্তি, অর্জুন সিং। তার সাথেই তো ব্যারাকপুরের মানুষের লড়াই। আমি তো একটা প্রতীক মাত্র। লড়াই এই গুন্ডারাজের বিরুদ্ধে ব্যারাকপুরের মানুষের। আর এই যে চট শিল্প নিয়ে এত কথা, যে চট শিল্পের জন্য বলে অর্জুন সিং বলেছিলেন কেন্দ্রীয় সরকার তারা পরিচালন করতে পারছেন না, তিনি আবার তৃণমূল কংগ্রেসে গেলেন, আবার তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে তিনি বিজেপিতে চলে গেলেন। এই যে দল বদলু, এটাও তো মানুষের মনে এফেক্ট পড়ছে। মারাত্মক। মানুষ তো জিজ্ঞেস করছে পাট শিল্পের ভাই কি এমন উন্নতি হলো যে তুমি আবার তৃণমূল থেকে বিজেপিতে চলে গেলে। এই যে আপনার সামনে জিজ্ঞেস করছে, হ্যাঁ, মানুষ জিজ্ঞেস করছে যে অর্জুন সিংকে তো আমরা দেখা হলে এইটাই প্রশ্ন করবো যে পাট শিল্পের কি উন্নতি হলো যে তুমি আবার তৃণমূল থেকে বিজেপিতে চলে গেলে। ফলে তো বোঝা যাচ্ছে এই মুহূর্তে 25 নম্বর ওয়ার্ডে পার্থ ভৌমিক তিনি তার প্রচার সারছেন। এরপরে আরও কর্মসূচি রয়েছে, আরও খানিকটা এগিয়ে গেলে আমরা আবারও তার সঙ্গে আরও বিস্তারিত বিষয়ে আলোচনা করব। প্রচারের মাঝখানে হঠাৎ গাড়ি থেকে নেমে পড়লেন পার্থ ভৌমিক। নেমে রক্ষা কালীবাড়ি, সেখানে তিনি পুজো দিলেন। এটা কি রোজই প্রচারের মাঝে করা হয়? হ্যাঁ, মন্দির থাকলে, যেগুলো সারা ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, বিভিন্ন দেবদেবীর মন্দির। আমাদের তো হিন্দু মতে 33 কোটি দেবতা, মোটামুটি প্রায় সব মন্দিরই ঘোরা হয়ে গেছে। যেখানে যেরকম সুযোগ পাই সেখানে সেই মন্দিরে দাঁড়িয়ে পুজো দিয়ে তারপর আবার প্রচার। কি বাড়িতে আপনার পুজোর এই প্রচলন? বাড়িতে প্রায় 50 বছর ধরে বাড়িতে মায়ের পুজো হয়, কালী পুজো হয়, আর আমার মামা বাড়িতে দুর্গা পুজো হয়। কি বললেন? মানে আমি জানি এটা ভগবানের কাছে যা চা হয় সেটা বলতেনি, তবুও যদি কি চাইলেন মায়ের? ভগবানের কাছে আমি এখন প্রকাশ্যে চাইছি, ভগবান ব্যারাকপুরে গুন্ডারাজ খতম করো, ব্যারাকপুরের মানুষকে শান্তি দাও। ব্যারাকপুরের মানুষ আর নিতে পারছে না, ব্যারাকপুরের মানুষকে শান্তি দাও। ব্যারাকপুর তো বিখ্যাত ছিল ভাটপাড়ার টোল পণ্ডিতদের জন্য। শ্রীজীব ন্যায়তীর্থ রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, সমরেশ বোস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শ্যামল মিত্র, কত নাম বলবো, অজয় চক্রবর্তী পণ্ডিত, অজয় চক্রবর্তী, কত নাম বলবো, মঙ্গল পাণ্ডে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এখানে নোয়াপাড়া থানায় নেতাজি সুভাষ বোস একদিন জেলে ছিল। রানী রাসমণির ঘাট, রামপ্রসাদ সেনের কালী মন্দির, ফিরিঙ্গি কালীবাড়ি,
কত স্মৃতি বিজড়িত জায়গা সারা ব্যারাকপুর জুড়ে ছড়িয়ে গেছে। আমডাঙ্গা কালীবাড়ি, সেই সংস্কৃতিকে ফেরাতে হবে, আর সেটা ব্যারাকপুরের মানুষ ঐক্যবদ্ধ হলেই সম্ভব। সাড়ে 3 ঘন্টার টানা প্রচার, তারপরে বাড়িতে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফের আবারও নৈহাটি পৌরসভায় চলে এসেছেন পার্থ ভৌমিক। নৈহাটি পৌরসভায় এই মুহূর্তে কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের সাথে আলোচনা করছেন এর পরবর্তী ক্ষেত্রে বা পরবর্তী দিনে জনসংযোগ কোথায় হবে, প্রচার কোথায় হবে, আলোচনা চলছে, মিটিং চলছে। এখান থেকে তিনি আবার বাড়ি যাবেন, বাড়ি গিয়ে তিনি যে দুপুরের খাবার অর্থাৎ লাঞ্চ সারবেন, সেরে তার বিস্তর আবারও কর্মসূচি রয়েছে। আমার সঙ্গে আসুন, একদম নৈহাটি পুরসভার ভেতরে যাই, দেখি যে পার্থ ভৌমিক কি করছেন, আলাপ আলোচনা করছেন, তার সঙ্গে একটু সরাসরি কথা বলে নিই। আসুন। সাড়ে 3 ঘন্টা প্রচার, এই মুহূর্তে একদম নৈহাটি পৌরসভায় বসে রয়েছেন, আলাপ আলোচনা চলছে, এরপরে কি কি কর্মসূচি হবে। আমার যেটা প্রশ্ন হচ্ছে যে মানুষ কেন ভোট দেবে? শুধু কি গুন্ডারাজ থামানো শান্তি, নাকি এই যে বারবার বলা হচ্ছে শিক্ষাতে এই যে দুর্নীতি বা চাকরি, সবটা মিলিয়ে আপনাকে মানুষ ভোট দেবে? না না, মানুষ সবার আগে শান্তি চায়, মানুষের ফার্স্ট ক্রাইটেরিয়া। মানুষ বেঁচে থেকে কিসের জন্য? শান্তিতে সে জীবনযাপন করতো, অতএব এটা ফার্স্ট এজেন্ডা। সেকেন্ড হচ্ছে, আমি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মানুষের দৈনন্দিন জীবনের অনেক প্রয়োজনীয় জিনিস তার সুব্যবস্থা তিনি করে দিয়েছেন, বিশেষ করে পিছিয়ে পড়া মানুষ, গরিব মানুষ, প্রান্তিক মানুষ, তাদের জন্য। অতএব স্বাভাবিকভাবে তার একটা এফেক্ট ভোটের বাক্সে আছে। থার্ড হচ্ছে, আমি শুধু গুন্ডারাজ দমন করে শান্তির কথা বলিনি, সঙ্গে সঙ্গে আমি বলেছি যে আমি তো চাকরি দিতে পারবো না, কিন্তু এলাকার ছেলে মেয়েরা যাতে চাকরি পায় তার জন্য আমি একটা এডুকেশন হাব তার স্বপ্ন দেখেছি, এবং তার কাজ আমি শুরুও করে দিয়েছি। এবং এর বাইরে মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প ব্যারাকপুর অব্দি মেট্রো, আমি তার কথা বলেছি। আমি গঙ্গার পাড়ের পর্যটন শিল্পের উন্নতির কথা বলেছি। আমি চট শিল্প নিয়ে লড়াইয়ের কথা বলেছি। অতএব মানুষ তো ভাবছে যে একে একবার সুযোগ দেওয়া দরকার। এই যদি নৈহাটির বিধায়ক নিয়ে নৈহাটিতে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো পালন করেছে, নৈহাটি স্টেডিয়াম, নৈহাটির বাস টার্মিনাস, নৈহাটির হকার মার্কেট, এই যখন করে দেখিয়েছে, তখন একবার দেখিয়ে ব্যারাকপুরে কী করতে পারে। কিউআর কোড আপনি আসার পরেই একটা চালু করেছিলেন, সেটাই কেমন রেসপন্স পাচ্ছে? মারাত্মক রেসপন্স। ওই রেসপন্সই আমাকে সাহস যোগাচ্ছে। আর কি ধরনের সমস্যার কথা মানুষ বলছে? বিভিন্ন ধরনের সমস্যা। অনেকে আমাকে প্রশংসা করে যে আপনি এডুকেশন হাবের কথা ভেবেছেন, এর আগে কেউ ভাবেনি। এরকম প্রচুর নিয়ে, পর্যটন শিল্প নিয়ে বলেছে যে আমাদের এখানে এত ঐতিহ্যমণ্ডিত সব জিনিস আছে, আগে কেউ এই কথা বলেনি। অনেকে বলেছে যে কেউ এলাকার রাস্তাঘাট, ড্রেন, জল জমার সমস্যা এসব নিয়েও বলেছে। প্রচুর সাজেশন আসছে। আমি সরাসরি বলতে চাই না, টাকা একটা ব্যাপার, সেটা নিয়ে বলেছে, টাকা এদিক ওদিক করার। তো সবটা মিলিয়ে মানুষের মনে এটার কি প্রভাব পড়বে? কারণ একটা নেগেটিভ একটা পজিটিভ প্রভাব তো পড়বেই। তো এইটাকে আপনি পার হবেন কি করে, পার করবেন কি? মানুষ তো আমাকে 40 বছর ধরে দেখছে, জানে। আমি ব্যক্তিগত জীবনে নিজের একটা গাড়িও এখন অবধি করতে পারিনি, আমি মন্ত্রী ছিলাম 3 বারের এমএলএ। মানুষ পার্থ ভৌমিককে চেনে, জানে। এসবের কোনো প্রভাব ব্যারাকপুরে অন্তত পড়বে না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, তৃণমূলের মধ্য থেকে যদি কারোর নাম দুর্নীতিতে যুক্ত থাকে, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, বিজেপির মতো প্রাইজ দেয়নি। অতএব তৃণমূলের যে জিরো টলারেন্স, সেটা মানুষ অনেক বেশি বিশ্বাস করে। অতএব এটা কোনো ইস্যুই না, এটা কোনো ইস্যুই না। আপনি একটা জিনিস বলছিলেন যে চট শিল্পের ক্ষেত্রে আপনি নজর দেবেন, প্রাধান্য দেবেন, যে শিল্প নিয়ে, ইন্ডাস্ট্রি নিয়ে ব্যারাকপুরে মানে বিস্তর অভিযোগ যে কেন হলো না। 34 বছর বাম আমলে সেটা তো আপনি সকালেও বলেছেন যে একদম শেষের দিক থেকে এটা ধ্বংস হওয়া শুরু হয়েছে। অনেকে বলছে তারপরে তো তৃণমূল কংগ্রেস ছিল ক্ষমতায়, তো তখন কিছু হয়নি। এটা কেন্দ্রের উপরে নির্ভর করে যে কেন্দ্র কোন ইন্ডাস্ট্রিকে গুরুত্ব দিচ্ছে। এখন কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকারটা চলছে, যেহেতু গুজরাটের ব্যবসায়ীরা তারা পলিথিন মানে পলির উপরে সবচেয়ে বেশি ইন্ডাস্ট্রিতে জোর দিয়েছে, স্বাভাবিকভাবে জুট শিল্পকে ধ্বংস করে দিয়ে সেই পলিকে প্রমোট করার চেষ্টা করছে।
স্বাভাবিকভাবে চটশিল্পের উপরে আঘাত আসছে। আমি সেই জায়গাটায় প্রতিবাদ করতে চাই যে কেন চটশিল্পকে গুরুত্ব দেওয়া হবে না। যেখানে আমরা কোনো সময় পরিবেশ দূষণের জন্য পলিথিনকে ব্যান করে দিচ্ছি, আবার সেই পলিব্যাগই আমরা জোর করে কেন্দ্রীয় সরকারের সাহায্য নিয়ে সেটা ব্যবহার হচ্ছে, জুট শিল্পকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধেই প্রতিবাদ করতে হবে। আমার এই স্বপ্নগুলো তাড়া করে বেড়াচ্ছি। রাত্রিরে ঘুম হয়? মারাত্মক ভালো ঘুম হয়, কারণ আমার মনে কোনো পাপ নেই আর আমার কোনো দুশ্চিন্তা নেই। কারণ আমি জানি যে আমার বাড়িতে সিবিআই ইডি এলে, যেহেতু আমি তৃণমূল করি, চা খাবে, গল্প করবে, বাড়ি চলে যাবে, কিছু পাবে না। কারোর কিছু থাকলে তো পাবে। ফলে তো বোঝা গেল যে ঠিক এইভাবে টুকরো টুকরো করেই আমরা পার্থ ভৌমিকের কাছে আসছি, বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করছি। এখন পৌরসভাতে তিনি এসছেন, আলোচনা করছেন, আরও অনেক কথা জানবো। তার কারণ এরপরে বাড়িতে যাবেন, তিনি বিশ্রাম করবেন, খাবেন, বিকেলের প্রচার, হ্যাঁ 3টে বাড়ি যাবেন। বিকেল মানে এখনও কাজ রয়েছে, আরও বিকেলেও প্রচার রয়েছে, এবং সেই বিকেলের প্রচার বোধহয় প্রায় রাত অবধি আপনার চলে। হ্যাঁ, 5টা থেকে শুরু হবে, আধাটার গাদামারা ঘাট থেকে, ওটা চলবে প্রায় ঘন্টা 3। তারপরে 5খানা পাড়ায় আমার বসা আছে, ওটা আমডাঙ্গারি বোদাই গ্রাম। এই ব্যস্ততা, এই সফর সঙ্গে আমরা আজকে থাকবো। আমরা দেখব যে পার্থ ভৌমিক কীভাবে সবটা ম্যানেজ করছেন। প্রশাসনিক কাজ আপাতত শেষ। এই মুহূর্তে একটুক্ষণের জন্য বাড়িতে এসছেন পার্থ ভৌমিক, খাচ্ছেন। কি কি খাবার আছে প্রথমে আমি একটু চিত্র সাংবাদিককে বলবো দেখাতে। ডাল রয়েছে, ভাজা, আমের চাটনি, টক ডাল, আমের চাটনি আর ফুলকপি। পার্থদা, আপনি কি এখন পুরো ভেজের ওপরেই রয়েছেন? হ্যাঁ, কদিন মানে যেহেতু রোদ্দুরে খুব ঘোরাঘুরি করতে হচ্ছে, একদম পুরো ভেজ। এমনি কি পছন্দ, কি মাছ না মাংস নাকি ভেজ, মানে পনির? ডিম। ডিম পছন্দ? ডিম ভাত? আমি কিছুক্ষণ আগেই দেখে এলাম কর্পোরেশনের নিচে সবাইকে বসিয়ে ডিম ভাত খাওয়ানো। ওটা তো দিদির যে ক্যান্টিন চলে, মায়ের ক্যান্টিন, ওইটাই। আর এমনি মানে খাবারের মধ্যে পছন্দের খাবার কি? বাইরের খাবার, চাইনিজ, কন্টিনেন্টাল, মানে আপনি কি খাদ্যরসিক? এটাই আমি জানি। খাদ্যরসিক একদমই না। আর ওই অল্প একটু কিছু পেটে পড়লেই হয়ে গেল, ব্যাস। মানে খাওয়াটা আপনার কাছে কোনো ম্যাটার করে না। আচ্ছা পার্থদা, একটা জিনিস আমি জানতে চাই যে রাজনৈতিক পরিবার ঠিক নয়, মা বোধহয় আমি যদি ভুল না করি টিচার ছিলেন, বাবা প্রিন্সিপাল। একটা কথা, অর্থ আর সম্মান, এটা আপনি অনেক জায়গায় বলেছেন যে বাবা বলতেন যে মানে অর্থ পেতে গেলে সম্মান মানে হানি হবে, বা সম্মান পেতে গেলে অর্থ থাকবে না। এই বিষয়টা একটু দর্শকদের বলুন। সেটা বলেননি, বলেছেন অনৈতিকভাবে অর্থ কামালে তুমি সম্মান পাবে না, মানুষ তোমাকে ছোট চোখে দেয়। আর যদি সম্মান পেতে চাও তাহলে ওই অনৈতিক অর্থের পিছনে কোনোদিন ছুটো না। এটাই আপনার কাছে নিশ্চয়ই সম্মানটাই আসল কথা। সবসময় তাই মাথা উঁচু করে হাঁটার চেষ্টা করি, বাবা মা যেটা বলেছেন সেটাকে ফলো করার চেষ্টা করি। কিন্তু রাজনৈতিক পরিবারটা কি রাজনৈতিক পরিবার ছিল? মানে এখন যেহেতু এতক্ষণ তো মিটিং করলেন, মানে জনসংযোগ করলেন, এখন একটু হালকা আলোচনাই ভালো। পরিবারে মানে এই রাজনীতিতে আসাটা কিভাবে, শুরুটা কি? কাকতালীয়, পাড়ার একটা গন্ডগোলকে কেন্দ্র করে, নইলে আমি রাজনীতির লোক ছিলাম না। হ্যাঁ, পাড়ার একটা গন্ডগোলকে কেন্দ্র করে কংগ্রেসের সাথে যুক্ত হয়ে যায়, সিপিএম এর বিরোধিতা করতে। তারপরে আপনি কোনোদিন ভেবেছেন যে দুবারের বিধায়ক এখন মন্ত্রিত্ব ছেড়ে সাংসদ পদের জন্য লড়াই করছেন, মানে এটা কখনো ভেবেছেন? মানে এরকম কোনো পরিকল্পনা ছিল যে নেতাই হবেন? না না না, কোনোদিনই ভাবি, কোনোদিনই ভাবি। আর আরেকটা বিষয়, যে নেতাই হবেন না অভিনেতা হবেন। নাটক করতেন, এবং ইন্সপিরেশন আমি যদি খুব ভুল না করি ব্রাত্য বসু নাটকের ক্ষেত্রে। তো সেইটা কিভাবে শুরু হলো? মানে রাজনৈতিক জীবন তো শুরু হলো পাড়ার গন্ডগোলকে কেন্দ্র করে, অভিনেতা পার্থ ভৌমিকের জীবনটা কিভাবে শুরু হলো? না, ছোটবেলা থেকেই পাড়ায় নাটক, নৃত্যনাট্য এসব হতো, তখন থেকেই পাড়াতে করা, ওখান থেকেই হাতে করি রহরা রামকৃষ্ণ মিশন, সেখানে বাৎসরিক অনুষ্ঠান হতো, সেখানে পারফর্ম করা, সেখান থেকেই ওটা ছিল। কিন্তু কোনোদিন প্রফেশনালি নাটক করব জীবনে ভাবিনি। সেটা ব্রাত্য বসু আমার মাথায় ইনজেক্ট করে যে আপনি পারবেন, করুন, করে ফেললাম। আর এই মানে আমি একটি ওয়েব সিরিজে আপনার হ্যালো স্যার, এটা ভীষণ ভাইরাল। হ্যাঁ, তো এই হ্যালো স্যারের মানে উত্থানটা কোথায়? মানে হঠাৎ করেই কি ওয়েব সিরিজে অভিনয়ের? এটা রাজ আমার একটা থিয়েটার দেখেছে,
থিয়েটার দেখে বললো এটা তোমায় করতে হবে। আমি বললাম পারবো না, আমি কোনোদিন করিনি। বল তুমি করো, করনি কেন এতদিন, আমি সেটা জিজ্ঞেস করছি। করে ফেললাম, জনপ্রিয় হয়ে গেল। জনপ্রিয় হয়ে গেল। এবার জনপ্রিয় যখন হয় কিছু, তখন তো তার মানে আগামী দিনেও কিছু পরিকল্পনা থাকে। এখন লোকসভা ভোট আছে, আমি জানি খুব ব্যস্ত, কিন্তু লোকসভা ভোট মিটে গেলে আপনাকে কি আমরা আবার দেখতে পাবো পর্দায়? 100 বার কেউ অফার দিলে নিশ্চয়ই পাবেন। এর আগে আমি অনেক অফার ছেড়ে দিয়েছি। আমার মানে সেটা কি শুধু রাজনীতির কারণে? হ্যাঁ, তখন সময়ের অভাব ছিল। আমাকে দেবের এই সিনেমাটা তো আমাকে বলেছিল করতে, আমি করতে পারিনি। উত্তরবঙ্গে 11 দিন শুটিং ছিল বলে। সোহম একটা সিনেমায় আমি রিকোয়েস্ট করেছিল, আমি করতে পারিনি, ছেড়ে দিয়েছিল সময়ের অভাবে। দেখি লোকসভার পরে কি। লোকসভার পরে যদি আপনি সাংসদ হয়ে যান, তাহলে তো আপনি আরোই সময় পাবেন না। তখন তো সাধারণ মানুষের জন্য আপনাকে কথা বলতে হবে। তখন কি অভিনয়, তখন আপনি বলবেন যে এখন তো সাধারণ মানুষের জন্য কথা বলতে হচ্ছে, এখন অভিনয় কি করে করবো? না, তাহলে তো হবে না। যেহেতু এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছে, স্বাভাবিকভাবে যদি না পারি তাহলে না করতে হবে, যেরকম আমি না করেছি। তো মানে অভিনয়টা তো একটা বলা যায় প্যাশন। আপনি যেহেতু ছোটবেলা থেকে নাটক করতেন, প্যাশন ছেড়ে দেবেন? সব তো একসাথে করা যাবে না। মানুষের প্রতি দায়বদ্ধতা পালন করতে গেলে যদি সময়ের অভাব হয়, তাহলে ছাড়তে হবে, কিছু উপায় নেই। নিজের ইচ্ছাটাকে বিসর্জন দিতে হবে, মানুষের ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে। আচ্ছা, পার্থভূমি কি রাগী, মানে একটু মেজাজি? একদমই না, সারাদিন তো ঘুরলেন, মেজাজ হারাতে দেখেছেন। আমি পরিশ্রমের মধ্যেও তো হাসি মুখটা ছিল। কিন্তু আমি একটা জিনিস, একটা লিডের একটা প্রশ্ন এসেছিল, যেখানে বলতে শোনা গেছিল যে পঞ্চায়েতে যে বেশি লিড দেবে আপনি তাকে পুরস্কার দেবেন। ব্যাপারটা কি এভাবেই আপনি বলতে চেয়েছিলেন? না, পঞ্চায়েতে সমস্ত জিনিসেরই একটা পুরস্কার তিরস্কার থাকা উচিত। কেউ যদি ভালো পারফরমেন্স করে তাকে স্বীকৃতি দেওয়া উচিত, আবার কেউ যদি বাজে করে তাহলে তাকেও তিরস্কার করা উচিত। এটা আমি বরাবর বিশ্বাস করি। পুরস্কার এবং তিরস্কার না থাকলে কোনো কাজ আপনি বিচার করতে পারবেন না। সবই যদি জেনারেলাইজ হয়ে যায়, তাহলে কেউ অতিরিক্ত পরিশ্রম করবে কেন? আপনি তো খুব সৌজন্য মেনটেন করেন, তো বিরোধী যে আপনার দল রয়েছে তিনি একসময় আপনার দলেই ছিলেন, তার সাথে কথা বা তার সাথে সৌজন্যতা দেখান কখনো? বা দলে যখন ছিলেন তখন কোনো সৌজন্যতা, মানে একটা সময় শুনেছি খুব একটা কথাবার্তা আপনার হতো না, সেটা কেন? না, সব সময় হতো না, বাজে কথা সব সময় হতো। যখনই সামনাসামনিতে কথা বলেছে, কারোর সাথে তো ব্যক্তিগত কোনো ঝগড়া নেই, রাজনীতিগত মতপার্থক্য আছে। খাওয়া শেষ আপনার? আমের চাটনিটা খান, ফুলকপি ওটা আর খাবো না, এটা খেয়ে নিয়েছি। এটা ওই ডালের সাথে একসাথে মিশে খেয়ে নিয়েছি। তো মানে কম খান? সব সময় তাই। খাওয়ার পর্ব আপাতত মিটেছে। এরপরে এক ফোঁটা, মানে যা তাড়াহুড়ো তাতে এক ফোঁটা বসার সময় নেই পার্থভৌমিকের। এরপরে আবারও প্রচার রয়েছে, দ্বিতীয়ার্ধের প্রচার রয়েছে, এবং শুধু প্রচার না, রাত্রিবেলা একাধিক জনসভা রয়েছে। তারপরে আবারও আগামীকালের পরিকল্পনা। আমরা থাকবো সফর সঙ্গী পার্থভৌমিকের। দ্বিতীয়ার্ধের প্রচার শুরু হয়ে গিয়েছে এবং সকালবেলা থেকে পরপর কর্মসূচি। এই মুহূর্তে বাজার এলাকা, বিভিন্ন গলি, একদম গ্রাম, অর্থাৎ নিম্ন মধ্যবিত্ত যারা, তাদের কাছে এসছেন ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থভৌমিক। একটু সরাসরি কথা বলি। পার্থদা, প্রথমে একটু জিজ্ঞেস করবো যে যেভাবে আপনাকে পথে দেখা গেল সারাদিন আজকে, 4 জুনের পরে এভাবেই কি পথে সাধারণ মানুষ আপনাকে পাবে? স্বাভাবিকভাবে মানুষ জানে যে আমাকে এভাবে পাবে। নৈহাটির মানুষ পেয়েছে, ব্যারাকপুরের মানুষও পাবে। আচ্ছা, আরেকটা বিষয়, যে রাস্তা দিয়ে আমরা এতক্ষণ এলাম, অনেক জায়গায় দেখলাম যে দুধারে ধান ক্ষেত, আল, হ্যাঁ, তো সেখানে তো মানে অনেকটা রাস্তা দেখলাম যে আপনি এলেন, অনেকটা জায়গা কভার করলেন। হ্যাঁ, পুরো জায়গাগুলো, কারণ গ্রামের সব জায়গাগুলো তো আপনাকে চিনতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষের কথা শুনতে হবে। সারা পুরো গ্রামটাই পরিক্রমা করলাম। আধাটা গ্রামটা, এটা একটা বড় গ্রাম, 17টা বুথ, পুরো জায়গাটাই আমরা ঘুরছি। সব মধ্যবিত্ত যারা, আপনি তাদের কাছেও পৌঁছানোর চেষ্টা করছেন ঘরে ঘরে। হ্যাঁ, এটাই তো নিয়ম, সবার কাছে পৌঁছতে হবে। একটা বিষয় উঠে আসছে যে প্রতিশ্রুতি ভোটের সময় সবাই দেয়, কিন্তু ভোট মিটে গেলে বলা হয় যেটা, যে সেই প্রতিশ্রুতি কখন প্রথম দিকে হয়তো কাজ হয়, পরে আর দেখা যায় না নেতাদেরকে। আপনার ক্ষেত্রে কি হবে, কি বলবেন সাধারণ মানুষকে? যদি এটা প্রচলিত কথা হয়, তাহলে তাদের ধারণা আমি ভুল প্রমাণিত করে দেবো।
মানুষ পেটে ভাত চায়, শিক্ষা চায়, যেটা আপনি বলছিলেন এডুকেশন হাব, এবং কেন্দ্রীয় সরকার বলেছিল 2 কোটি মানুষের চাকরি দেবে, পাশাপাশি রাজ্য সরকারও বলেছিল যে ডাবল চাকরি হবে। তো সবটা মিলিয়ে এই মুহূর্তে একদম শেষ করব, সাধারণ মানুষকে কি বলবেন? শান্তি গুন্ডারাজ দমনের পরে এই যে পেটে ভাত যেটার জন্য এত লড়াই, সাধারণ মানুষের মুখে হাসি, সেইটা করার জন্য একদম 4 জুন কতটা হাসি আপনি কনফিডেন্টলি হাসবেন? না, স্বাধীনতার পরে এত বেকারত্ব ভারতবর্ষে কোনোদিন ছিল না। সব 84% বেকারত্ব। সব বেসরকারিকরণ করে দেওয়া হয়েছে। দেশটাকে আগামী জেনারেশনকে ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। আমার ধারণা এর প্রতিফলন ভোটের বাক্সে হবে, কারণ কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার সুযোগ তৈরি করলে রাজ্য সরকার সেই পথে এগোতে পারে। আর রাজ্য সরকার যে বলেছিল ডাবল চাকরি দেবে, না, এটা তো কেন্দ্রীয় সরকারের নিয়ম নীতির উপরে নির্ভর করে। যখন দেখা যাচ্ছে যে আগে পাড়ায় পাড়ায় দেখতে পেতেন কেউ ব্যাংকে চাকরি করে, কেউ রেলে চাকরি করে, কেউ পোস্ট অফিসে চাকরি করে, সব বন্ধ। রাজ্য সরকারের একার পক্ষে এত চাকরি দেওয়া সম্ভব না, রাজ্য সরকারের জায়গা তো কম। স্বাভাবিকভাবে কেন্দ্রীয় সরকার চাকরি সংস্থান না করলে বেকারত্বের যে জ্বালা, সেটা থেকে আগামী প্রজন্মকে বার করা মুশকিল। পার্থ, তো আপনি নিজে সন্দেশখালী গেছেন, পার্থ চট্টোপাধ্যায় হোক বা জ্যোতিপ্রিয় মল্লিক, এগুলো কি 2024-এ ফ্যাক্টর হতে পারে? না, দেখুন, সন্দেশখালী অবশ্যই, আপনি নিজে গিয়ে সন্দেশখালীর অবস্থা দেখেছেন। সন্দেশখালীর ফেক নিউজ তো বেরিয়ে গেছে, দেখেছে। মানুষ তো এবার বুঝবে অরিজিনালি কি, মানুষ তো এবার বুঝবে যে আসল ঘটনা কি। আর যাদের সম্পর্কে অভিযোগ, দল তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। অতএব মানুষ জানে যে কেউ অন্যায় করলে তৃণমূল তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, আর বিজেপি তাকে পুরস্কার দেয়। অতএব স্বাভাবিকভাবে বিজেপির পক্ষে না থেকে তৃণমূলের পক্ষেই থাকে। এনকেটিভি দর্শকদের জন্য কি বলবেন, এবং সবশেষে আপনার লোকসভা কেন্দ্রের সাধারণ ভোটারদের জন্য আপনার কি বার্তা হতে চলেছে? আসুন আমরা গুন্ডারাজ খতম করে ব্যারাকপুরকে শান্তির মরুদ্যানে পরিণত করি। আর আপনাদের ধন্যবাদ, আপনারা সারাদিন আমার সাথে কষ্ট করে থাকলেন। আপনাদের মাধ্যমে অনেক মানুষের কাছে আমি আমার বার্তা পৌঁছে দিতে পারলাম। 4 জুনের পরে দেখা হবে। স্বাভাবিকভাবেই পার্থ ভৌমিক তিনি নিজে ভীষণ কনফিডেন্ট, এবং তিনি বারবারই বলছেন যে সব কিছুর শেষে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, যেটা ভীষণভাবে বিতর্কিত একটা লোকসভা কেন্দ্র, হিংসা থেকে শুরু করে বেআইনি অস্ত্র, সেই গুন্ডারাজ, সেটা 4 জুনের পরে তার একটা অবসান ঘটবে, সাধারণ মানুষের মুখে হাসি ফুটবে, এবং অবশ্যই কর্মসংস্থান হবে, চটকল শিল্প সবটাই আবারও আগের মতো হবে যদি পার্থ ভৌমিক জয়ী হয়ে ফিরে আসেন। এবং শেষ হাসি কে হাসবে অবশ্যই সেটা বোঝা যাবে 4 জুনের পর। ক্যামেরায় সন্দীপনের সঙ্গে পৃথা দাশগুপ্ত, এনকেটিভি বাংলা।